আজকের গল্পটি চারজন বোকা বন্ধুর। ওদের চারজনের দুনিয়াটা যেন ওদেরকে ঘিরেই। কে কি বলল, কে কি ভাবল, তাতে কিছুই আসে যায় না। আর এই বাদরগুলোর কাণ্ড কারখানা দেখে না হেসে থাকতেই পারবে না। মুভিটির নাম হচ্ছে দ্য ফার্স্ট রাইড। গল্পটি যেমনই মজার তেমনই ইমোশনাল হতে চলেছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পটি শুরু হয় ছোট্ট ইয়নমিনের মাধ্যমে। স্বাভাবিকের তুলনায় 3 মাস আগেই ওর জন্ম হয়েছে, যার ফলে ও খুবই অসুস্থ। ডাক্তাররা বলেছে ও তো বাঁচবেই না। বাবা মা তো সর্বোচ্চ চেষ্টা করে, সবার কাছে যেতে থাকে যেন নিজেদের ছেলেটাকে বাঁচাতে পারে। কত ডাক্তার, ওঝা টোঝা সবার কাছে গিয়েছে। বাবা তো নিজেদের অ্যাপার্টমেন্টটাও বিক্রি করে দেয় সামানকে দিয়ে কিছু ট্রেডিশনাল রিচুয়াল করিয়ে ছেলেটাকে বাঁচাতে। এর ফলে তারা এখন ভাড়া বাসায় থাকছে। ব্যাপারটা মনে পড়তেই বাবার তো অনেক কষ্ট হয়। যেটাই হোক, ছেলেটা তো বাঁচল। ইয়নমিন বাকি সবার চেয়ে চুপচাপ আর খুবই দুর্বল ছিল, ফলে কোনো বাচ্চাই ওর সাথে খেলতো না। ও সবসময় একাই থাকত। কিন্তু 6 বছর বয়সেই 3 জন ছেলে, যারা কিনা ওর মতোই বোকা, ওরা ইয়নমিনের সাথে বন্ধুত্ব করতে আসে। তেজং, জিনফু আর দোজিন। এখান থেকে এই 4 জন বেস্ট ফ্রেন্ড হয়ে যায় আর একদম গ্লুর মতো লেগে থাকে। ওরা ওদের জড়তাগুলো গেম করে মজায় উড়িয়ে দেয়, যেন প্রমাণ করার চেষ্টা করছে কে কার চেয়ে বেশি বোকা। ধীরে ধীরে ওদের বন্ধুত্ব আরও স্ট্রং হয়। এভাবেই ওরা হাই স্কুলে উঠে যায়। তেজং খুবই জিনিয়াস, সবসময় স্কুলে টপ করে। ওর স্বপ্ন একদিন দেশের প্রেসিডেন্ট হবে। টিচার বলে বরাবরের মতো তেজং এবারও পুরো স্কুলে টপ করেছে, আর পুরো দেশে ওর র্যাঙ্ক হলো 12। এই শুনেই তেজংয়ের মাথায় যেন আকাশটা ভেঙে পড়ে। আমার উচিত হয়নি দিনে 4 ঘন্টা করে ঘুমানো। কোনো হাই স্কুলের স্টুডেন্টেরই উচিত না 4 ঘন্টা করে ঘুমানো। এজন্যই আমার র্যাঙ্ক কমে গেছে। এখন থেকে আমি 3 ঘন্টা করে ঘুমাবো। ওর এই কথা শুনে তো ক্লাসের সবাই অবাক। ও কি পাগল নাকি? এসব শুনে তেজং সবাইকে ধমক লাগায়, আর সবাই তো চুপ। মানে পড়াশোনায় ভালো হওয়ার সাথে সাথে ছেলেটা লড়াই করাতেও ভালো। এবার আসি জিনফুর কাছে। তার তো পড়াশোনা করতে একদমই ভালো লাগে না, ফেলও করে। ওর একটা ট্যালেন্ট হচ্ছে ও এভাবেই চোখ খুলে ঘুমাতে পারে। জিনফুর পরিবার বৌদ্ধ, মা একজন মঙ্ক। ওর মা চায় জিনফুও যেন একজন মঙ্ক হয়। তবে জিনফু তো সারাটা জীবন কিছু না করেই শান্তিতে বাঁচতে চায়। এ হলো ইয়নমিন, যে পড়াশোনা আর স্পোর্টস সব কিছুতেই অ্যাভারেজ। ইয়নমিনের মনে হয় ও তেমন হ্যান্ডসাম না, কিন্তু সব মেয়েরা তো ওকে দেখে পাগল হয়ে যায়। আন্টি, দাদু, বাচ্চারা কেউই ওর পিছু ছাড়ে না। ইয়নমিন ভাবে আমার চেহারায় কি কিছু লেগে আছে যে সবাই আমার উপর হাসছে? মানে পুরো বোকা একটা। ইয়নমিনের স্বপ্ন হলো একজন ডিজে হওয়ার। ওর আইডল হচ্ছে ডিজে সাউথ। অবশেষে দোজিনের স্বপ্ন ছিল বাস্কেটবল কোচ হওয়ার। কিন্তু একটা অ্যাক্সিডেন্টের কারণে বেচারার স্বপ্নটা ভেঙে গেছে। এর সাথে ওর মাথাটাও গেছে। দোজিন কাঁদছিল, কারণ ওর বাবা মা বেলকে দত্তক নিতে নিষেধ করে দিয়েছে। আর বেল হলো ওর দাদিমায়ের বড় একটা গরু। সন্ধ্যায় ইয়নমিন ওদের সবাইকে ওর ছোট্ট স্টুডিওতে নিয়ে আসে, যেখানে ও নিজের ডিজে প্র্যাকটিস করে। তেজং পড়ুয়াটা এখানেও পড়ছিল। ইয়নমিনকে ডিজে করতে দেখে হঠাৎ দোজিনের মনে এটা সাড়া দেয়, আর ভাবে ছোটবেলা থেকে ওর তো মিউজিক ভালো লাগে। আর ও ডিসাইড করে ফেলে এবার ও ডিজে হবে। এরপর দোজিন বাবা মায়ের কাছে গিয়ে বলে, আমি আমার নতুন স্বপ্ন খুঁজে পেয়েছি, আমি পার্টির ডিজে হতে চাই। এই শুনে বাবা মা ওকে জুতো পেটা করে বাড়ি থেকেই বের করে দেয়। দোজিন গিয়ে আশ্রয় নেয় তেজংয়ের বাড়ির ছাদে। 1 মাস সেখানে থাকার পর অবশেষে ওর বাবা মা ওর ডিজে হওয়ার জন্য রাজি হয়। এরপর ইয়নমিন আর দোজিন ডিজে হওয়ার জন্য প্র্যাকটিস শুরু করে দেয়। ওদের স্বপ্ন ডিজে সাউথের মতো এরকম বড় ফেস্টিভ্যাল পার্টিতে পারফর্ম করা। এভাবেই সময় পার হতে থাকে। কিছু সময় পরই ওদের হাই স্কুলের গ্র্যাজুয়েশন। এরপর সবাই কলেজের জন্য আলাদা হয়ে যাবে, আর ইয়নমিনের বাবা মা নিউজিল্যান্ডে চলে যাবে। এজন্য সবার মনটা খারাপ। কখনো সবাই একসাথে কোনো ভ্যাকেশনে যায়নি, এমনকি স্কুল ট্রিপেও যেতে পারেনি। এবার ওরা ভেবেছিল স্কুল ট্রিপে যাবে, কিন্তু ট্রিপের 2 দিন আগেই কিছু বুলিরা ইয়নমিনকে বুলি করছিল। ইয়নমিনের কাছে টাকা চাচ্ছিল। ইয়নমিন টাকা দিতে নিষেধ করলে বুলিরা ওকে পেটাতেই যাচ্ছিল। তখনই তেজং এসে ওদেরকে পিটিয়ে দেয়। তেজং পেছনে জিনফু আর দোজিনকে ডাকে। ওরা দুজন তো এখনও এখানে পৌঁছায়নি, যার ফলে এরা তো মাইর খেতে থাকে।
একটু পর ওরা দুজনও চলে আসে, কিন্তু প্যানিক হয়ে বোকাগুলো উল্টো তেজংকেই পেটাতে থাকে। এরপর আর কি স্কুল থেকে ওদেরকে শাস্তি দেয়া হয়, এমনকি স্কুলের ট্রিপ থেকেও ওদের বাদ দিয়ে দেয়। বেচারাদের মনটা তো অনেক খারাপ। যাই হোক, ওরা ডিসাইড করে এবার ওরা নিজেরাই ট্রিপে যাবে। ইয়নমিন বলে আমরা থাইল্যান্ডে যাব, যেখানে ডিজে সাউথের শো হবে। তবে ওদের কাছে তো টাকাও নেই। এর উপর ওরা কখনোই একসাথে দূরে কোথাও যায়নি, আর দেশের বাহিরে যাওয়ার জন্য কি বাবা মা অনুমতি দিবে? তেজং বলে, বন্ধুরা, এটা তোদের জন্য আমার উপহার। আমি তোদের দেখাবো 3 ঘন্টা ঘুমিয়ে আমি কি করতে পারি। দেখা যায় ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় তেজং সবার টপ করেছে। 10,000 প্রশ্নের সবটাই সঠিক হয়েছে। তেজং টিভিতে বলে, আমার বন্ধুরা বলতো আমি বোকা, হা হা। হোস্ট বলে, শুনেছি তুমি প্রেসিডেন্ট হতে চাও। তেজং বলে, প্রেসিডেন্ট আর যাই হই, আমি তো প্রমাণ করে দিয়েছি কে আসলে বোকা। মানে ও ওর বন্ধুদেরকেই এটা বলছিল। এজন্য তো ও অনেক খুশি। আর এই খুশিতে তেজংয়ের বাবা মা পার্টি রাখে, যেখানে ওর বন্ধু আর তার পরিবাররাও ছিল। কিছুদিন পর তো ওদের গ্র্যাজুয়েশন। তেজংয়ের বাবা বলে, বলো তোমরা তোমাদের গ্র্যাজুয়েশনে কে কি উপহার চাও? ডোজিন বলে জিন্স, ইয়নমিন বলে স্নিকার্স, আর এই বোকাটা বলে রোলস রয়েস। এই শুনে তো ওর মা ওকে বকা লাগায়। আর তেজং বলে, আমি আমার বন্ধুদের সাথে থাইল্যান্ডে ঘুরতে যেতে চাই। যা শুনে ওনারা তো রাজিই হয় না। যারা কখনো কোথাও যায়নি তারা বিদেশে যাবে? না না, পরে কখনো যেও। এবার তেজংয়ের ইমোশনাল স্পিচ শুরু হয়। সবাই বলে পরের বার, কিন্তু পরে কখনোই কিছু হয় না। কিছুদিন পর আমরা সবাই আলাদা হয়ে যাব। ইয়নমিন নিউজিল্যান্ডে চলে যাবে। ও যাওয়ার আগে আমরা সুন্দর একটা স্মৃতি বানাতে চাই। এই শুনে সব বন্ধুরা কাঁদতে থাকে। কাঁদিস না, আমরা তো যেতেই পারবো না। এই ইমোশনাল সিন দেখে মায়েরা বলে, দাও ওদের যেতে দাও। এই শুনে তো বাদরগুলার মুখের এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে যায়। ওরা এতক্ষণ নাটক করছিল তাদের মানানোর জন্য, যেটা কাজে দিয়েছে। ইয়নমিনের মা বলে, তোমরা যাও ট্রিপে, সব খরচ আমি দিব। তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমাদের কারণেই আমাদের ইয়নমিন সুস্থভাবে বড় হয়েছে। খুশিতে ওরা তো লাফাচ্ছিল। এর মাঝে জিনফু বলে, আন্টি আমরা কি বিজনেস ক্লাসে করে যেতে পারি? উনি বলে, হ্যাঁ বাবারা যাও। বেচারা ইয়নমিনের বাবার পকেটের তো 12টা বাজছিল। এরা তো সেই খুশি। দেখতে দেখতে ওদের ট্রিপে যাওয়ার দিনও চলে আসে। বাসে করে ওরা এয়ারপোর্টে যাচ্ছিল। ইয়নমিন বলে, এবার হয়তো আমরা সেখানে ট্যুরিস্ট হিসেবে যাচ্ছি। আগামী 10 বছর পর আমি আর দোজিন বড় ডিজে হয়ে যাব, আর সেখানে নিজেদের শো রাখবো, আর তোদেরকে ভিআইপি গেস্ট হিসেবে ইনভাইট করব। এ সময় বাস একটা জায়গায় 10 মিনিটের জন্য ব্রেক নেয়। জিনফু তো ওয়াশরুমে গিয়ে বেরই হচ্ছিল না। ওর ফোনটা টয়লেটে পড়ে গিয়েছে। সেটা তুলতে গিয়ে ওদের দেরি হয়ে যায়, আর এতক্ষণে বাস ওদেরকে রেখে চলে গেছে। যে ট্রিপের জন্য ওরা এত কষ্ট করেছে সেটা মুহূর্তের মাঝেই শেষ হয়ে গেল। সবার তো খুবই কষ্ট হয়। কিছুক্ষণ জিনফুকে পেটানিও লাগায়। যাই হোক, সবাই আবারও প্ল্যান করে যে পরের বার নিশ্চয়ই ওরা ট্রিপে যাবে। তবে পরের বার আসতে আসতে সবাই আলাদা হয়ে যায়। কাহিনী সোজা 10 বছর পর যায়। সবার জীবন আলাদাভাবে চলছিল। তেজং এখন একজন ন্যাশনাল অ্যাসেম্বলি ম্যানের সেক্রেটারি হিসেবে কাজ করছে। সারাদিন ও বসের কাজে অনেক ব্যস্ত থাকে। বস তো জনগণের সিম্প্যাথি পাওয়ার জন্য অনশন করছিল। এক স্টাফ লুকিয়ে তাকে একটা এনার্জি বার খেতে দেয়। প্রথমে তো উনি সাধু সাজে, না আমি আমার জনগণকে ধোকা দিব না, কিন্তু ক্ষুধার কারণে সেটা নিতেই যাচ্ছিল। তখনই তেজং এসে এনার্জি বারটা টুস করে ফেলে দেয়। দেখুন, এসব করে আমাদের বসকে লজ্জা দিবেন না। আমাদের বস না খেয়ে মরে যাবে, এরপরও জনগণের বিশ্বাস ভাঙবে না। বসও বলে, হ্যাঁ হ্যাঁ। তবে আসলে তো ওনার এনার্জি বারটার জন্য খুবই কষ্ট হচ্ছিল। অন্যদিকে দেখি জিনফু একজন ট্যাটু আর্টিস্ট হয়েছে, আর মায়ের টেম্পলেই লুকিয়ে লুকিয়ে এই কাজ করছিল। মা এটা দেখে তো ওকে জুতো পেটা করে আরও পালায়। সন্ধ্যায় জিনফু তেজংয়ের সাথে দেখা করে। ব্যস্ততার কারণে তেজং ওদের সাথে তেমন দেখা করতে পারে না, এজন্য সরিও বলে। দেখানো হয় দোজিন মানসিক হাসপাতালে ভর্তি। কোনো কারণে ও মানসিকভাবে অসুস্থ। অনেক কিছুই ও ভুলে গেছে। ওরা দুজন প্রায় সময়ই দোজিনকে দেখতে আসে। তেজং ওকে সুস্থ করার জন্য অনেকগুলো হাসপাতালও বদলিয়েছে। ডাক্তার বলে দোজিনের অবস্থা ভালো হচ্ছে। 1 সপ্তাহ পরই ওকে ডিসচার্জ করা হবে। তবে এরপরও ওর থেরাপি মেডিসিন চালিয়ে যেতে হবে। কাজের কারণে তেজংকে এখনই যেতে হবে, আর বলে যায় দোজিন ডিসচার্জ হওয়ার দিন সবাই আবারও দেখা করবে। ডিসচার্জের দিন চলে আসে। দোজিন টিভি দেখছিল।
ইয়নমিন আর দোজিনের আইডল ডিজে সাউথ রিটায়ারমেন্ট হওয়ার আগে শেষ একটা ডিজে করবে, তাও থাইল্যান্ডে। সন্ধ্যায় তেজং দোজিনের সাথে দেখা করে। দোজিন বলে ইয়নমিন কাজে অনেক ব্যস্ত, তাই ওর সাথে তেমন কথা হয় না। তুইও ওর সাথে কথা বলিস, এখন ওকে কল করি। তেজং বলে নিউজিল্যান্ডে এখন মাঝরাত। তখনই এখানে একজন মঙ্ক চলে আসে, যে আর কেউ না জিনফু ছিল। ওকে দেখে তো ওরা অবাক। ওর মা ওকে জোর করে ওর চুলও ফেলে দিয়েছে, আর এখন ও মঙ্ক হওয়ার ট্রেনিংয়ে আছে। রেস্টুরেন্টে একটা মঙ্ককে দেখে সবাই তো অবাক হয়ে যায়, কী করবে বুঝতেই পারছিল না। তেজং ওকে বলে ড্রিঙ্ক করিস না, সবাই তোকে দেখছে। এর মাঝে এখানে উশিন নামের একটা মেয়ে চলে আসে। তেজং বলে ওকে এখানে কে ডেকেছে? জিনফু বলে আমি, কারণ তুই ওর কল ধরছিলি না, আর ও কল করে আমাকে জ্বালাচ্ছিল। আসলে উশিন হলো তেজংয়ের ছোট বোনের বান্ধবী। জুনিয়র স্কুলে থাকার সময় ও অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে ওদের স্কুলে এসেছিল। একদিন উশিন ওদের বাড়ি আসলে তেজং বলেছিল তোমার পড়াশোনায় কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর উশিন তো প্রথম দেখাতেই তেজংকে পছন্দ করে ফেলে। আরেকবার হাই স্কুলে কিছু বুলিরা উশিনকে জ্বালাচ্ছিল। উশিন পড়াশোনায় ভালো না, এজন্য মেয়েগুলো ওর মজা নিচ্ছিল। তখনই এখানে তেজং চলে আসে, আর বুলিদেরকে কিছু কথা শোনালেই বুলিরা তো ভয়ে এখান থেকে পালিয়ে যায়। চং ওকে বলে এরপর থেকে কেউ তোমাকে বুলি করতে আসলে ওদের বলে দিও আমি তোমার বয়ফ্রেন্ড, তাহলে আর কেউই তোমাকে জ্বালাবে না। এই শুনে তো উশিন ওর আরও প্রেমে পড়ে যায়, আর ডিসাইড করে নেয় ওকে তো আমার চাই। এখান থেকেই ও তেজংয়ের পিছু লাগে, এমনকি ওর ঘরে এসেও ওর জামা কাপড় গোছাতে থাকে। মা তো ওকে তেজংয়ের বউ হিসেবে মেনেও নিয়েছে। তেজং তো আরও বিরক্ত হয়, এসব কিছু ছেড়ে পড়াশোনায় মনোযোগ দাও। তেজং পড়ে সোল ন্যাশনাল ইউনিভার্সিটিতে, যেটা কোরিয়ার সবচেয়ে ভালো ইউনিভার্সিটি। সেখানে চান্স পাওয়া মোটেও সহজ না। বেচারি 2 থেকে 3 বছর ধরে চেষ্টা করেই যাচ্ছে সেখানে ভর্তি হওয়ার জন্য, যেন ক্যাম্পাসে তেজংয়ের সাথে প্রেম করতে পারে। তবে বারবারই ও ফেল মারে। এভাবেই সময় পার হয়, আর এই চক্করে উশিনার জীবনেও ইউনিভার্সিটিতে ভর্তিও হতে পারে না। এরপরও ও তেজংয়ের পিছু ছাড়েনি। বর্তমানে উশিন মাতাল হয়ে ঘুমিয়ে পড়লে তেজং ওর মাথায় একটা ন্যাপকিন দেয়। জিনফু বলে কি রে, তোরা কি লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস নাকি? তেজং বলে ভাগ এখান থেকে। তেজং দোজিনকে জিজ্ঞেস করে তুই এখন কি করবি, তোর কি কোনো ইচ্ছে আছে? দোজিন বলে গতবার তো আমাদের ট্রিপটা হয়নি, চল আমরা থাইল্যান্ডে যাই, আমি ইয়নমিনকে মানিয়ে নিব। তেজং বলে তোর অবস্থা এখন ভালো না, এ সময় ট্রাভেল করা উচিত হবে না। দোজিন তো অনুরোধ করেই যাচ্ছিল, তেজং সোজা না করে দেয়। ওর তো মনটাই খারাপ হয়ে যায়। রাতের বেলা দোজিন ইয়নমিনকে কল করে। ইয়নমিন ব্যস্ত ছিল, এর ফলে ওর সাথে কথাও বলতে পারে না। দোজিনের মনটা আরও খারাপ হয়। কাহিনী অতীতে যায়, যে রাতে দোজিনের বাবা মা ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ও তো তেজংয়ের বাড়ির ছাদে চলে এসেছিল। তখন জিনফুও ওর জিনিসপত্র নিয়ে চলে আসে। মঙ্ক হওয়া নিয়ে মায়ের সাথে ঝগড়া করে ও বাড়ি ছেড়ে চলে এসেছে। এর মাঝে তেজংও বই খাতা নিয়ে এখানে চলে আসে। ইয়নমিন বলে তুইও কি বাড়ি ছেড়ে চলে এসেছিস? তেজং বলে এটা আমারই বাড়ি। আসলে তো দোজিনের জন্যই সবাই একসাথে হয়েছে, আর প্ল্যান করে কিভাবে এই সময়টাকে এনজয় করা যায়। কাহিনী আসে বর্তমানে। তেজং কাজে খুবই ব্যস্ত ছিল। সারাদিন কাজ শেষে বাড়ি ফিরছিল। তখন জিনফু ওকে কল করে বলে তুই কাল এভাবেই চলে গেলি, চল আজ আমরা আবারও একসাথে হই। তেজং বলে আমি টায়ার্ড, পারবো না। ঘরে ঢুকে দেখে এই বাদর দুটো অলরেডি ওর ঘরে এসে বসে আছে। জিনফু বলে আজ তোর কাজ জলদি শেষ হলো, জলদি ফিরলি। তেজং বলে এটা আমারই ঘর। এই দুজন তো এমনভাবে সেট হয়ে গেছে যেন এটা নিজেদেরই বাড়ি। দোজিন আবারও ওদের অনুরোধ করে ট্রিপে যাওয়ার জন্য। গ্র্যাজুয়েশনের পর থেকে আমি হাসপাতালে আছি, এ পর্যন্ত 12টা হাসপাতাল চেঞ্জ করেছে। বাড়িতেও আমাকে বোঝা করে দেখা হয়। আমার জীবনটা এভাবেই শেষ, কিভাবে যে পার হলো কিছু বুঝতেই পারলাম না। এখন তো আমি কিছুটা ঠিক হয়েছি, চল না আমরা কিছুদিনের জন্য ঘুরতে যাই, আর না হয় একদিনের জন্যই যাই। এসব শুনে তেজংয়ের খারাপ লাগে, আর রাজি হয়ে যায়। জিনফু তো সেই খুশি হয়ে বলে যেহেতু আমরা ট্রিপে যাবই, চল এটা আমরা আগের মতোই করব। পরদিন তেজং বসের থেকে ছুটি নিতে যায়। বস তো রাজিই হয় না। কিছুদিন পর পার্টির মিটিং, এখন ছুটি পাবে না। তেজং বলে আমি যদি আমার বন্ধুকে দেয়া প্রমিস রাখতে না পারি, তাহলে ভবিষ্যতে জনগণকে করা প্রমিস আমি কিভাবে রাখব? বস তো হাঁ করে তাকিয়ে থাকে, আর বলে ঠিক আছে তুমি 2 দিনের জন্য যাও, এরপরই ফিরে আসতে হবে। আর ওয়ালেট বের করে টাকা দিচ্ছিল। তখনই তো তেজং দেখে ফেলে উনি তো লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে ফেলেছে।
বস লজ্জায় ওকে আরও কিছু টাকা দিয়ে ভাগিয়ে দেয়। অন্যদিকে জিনফুর মা তো থাইল্যান্ডে যাওয়ার কথা শুনে চিল্লিয়ে ওঠে। জিনফু বলে, আপনি যদি আমাকে যেতে না দিন তাহলে আমি অন্য ধর্মে চলে যাব। মা তো ওকে আরও বকতে থাকে, ও তো দৌড়। এখানে দোজিন তো ট্রিপ নিয়ে খুবই এক্সাইটেড। ও ওর আর ইয়নমিনের পুরনো টি শার্ট বের করে আর ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্টও খুলে ফার্স্ট রাইড। কিছুক্ষণ পর তেজং এয়ারপোর্টে আসে। জিনফু এভাবেই সেখানে পৌঁছায়। তেজং বলে, তুই এভাবে যাবি? জিনফু বলে, আরে মা রাজি হয়নি, তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। এর মাঝে এখানে দোজিনও চলে আসে। নতুন হেয়ার কাটে ওকে হ্যান্ডসামই লাগছে। ওর কাছে এতগুলা লাগেজ দেখে তেজং বলে, এতগুলো কেন? দোজিন বলে, ইয়নমিনের জন্য কিছু কাপড় নিয়ে এসেছি। ইয়নমিন কাজের জন্য আসতে পারবে না, এজন্য ও ইয়নমিনের ফুল সাইজের একটা ম্যানিকিন নিয়ে এসেছে। তেজং বলে, পাগল হয়েছিস তুই? জিনফু বলে, এই তুই কিভাবে সত্যিকার একটা পাগলকে পাগল বলতে পারিস? তেজং বলে, ও সরি। দোজিন বলে, তুই তো খুবই খারাপ। আর কি, এরা এবার প্লেনে উঠে ম্যানিকিনটাকে লাগেজ কম্পার্টমেন্টে রাখা হয়। মাঝরাতে এরা দুজন ঘুমাচ্ছিল। তেজং যায় ওয়াশরুমে। এখানে উশিনকে দেখে তো ওর আত্মাটা কেঁপে ওঠে। তুমি এখানে কি করছো? উশিন তো ওদের ট্রিপের কথা শুনেই এখানে চলে এসেছে। উশিন বলে, ওপ্পা আমি তোমার বডিগার্ড, আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে রক্ষা করব। তেজংয়ের তো খুবই রাগ হয়। অবশেষে ওরা সবাই থাইল্যান্ডে পৌঁছায়। সবাই তো অনেক খুশি। এ সময় তেজং দেখে এক মেয়ের ওয়ালেট পড়ে গিয়েছে। তেজং মেয়েটাকে ডেকে ওয়ালেটটা ফিরিয়ে দেয়, যার নাম মারি। মারি অনেক খুশি হয় আর ওকে ধন্যবাদ বলে। এসব দেখে তো উশিন জ্বলে পুড়ে মরেই যাচ্ছিল। মারি যাওয়ার সময় তেজংকে নাম্বার দিয়ে গেছে, দরকার পড়লে কল করার জন্য। তেজং সেটা পড়ার আগেই উশিন তো জেলাস হয়ে কাগজটা টেনে নিয়ে খেয়ে ফেলে। এরপর হোটেল থেকে একটা লোককে পাঠানো হয় ওদের পিক করার জন্য। মিস্টার পার্ক কোরিয়ান হওয়ায় ওদের জন্য ভালোই হয়েছে। খুশিতে সবাই গাড়িতে উঠে পড়ে। একটু পরই ওদের মনে পড়ে ওরা তো উশিনকে নেয়নি, তাই ওরা আবারও ওকে নিতে আসে। হোটেলে যাওয়ার পথে সবাই অনেক মজা করে, অনেক ছবি টবি তোলে। তবে ওদের এই খুশি বেশিক্ষণ টেকে না। ড্রাইভার সামনের একটা গাড়িকে টুস করে উড়িয়ে দেয়, ফলে তাদের মাঝে তো সেই ঝগড়া লাগে। তেজং যখন ঝগড়া থামাতে যায়, মিস্টার পার্ক উল্টো বেচারাকেই চর মেরে বেহুশ করিয়ে দেয়। এর মাঝে এখানে পুলিশ চলে আসে আর এই বেটা ভয়ে সমুদ্রে লাফিয়ে পালিয়ে যায়। পুলিশরা জানতে পারে ওরা যে গাড়িতে ছিল সেটা আসলে চুরি করা হয়েছে। আর পুলিশরা এই বেচারাদের সোজা জেলে নিয়ে আসে। ওরা তো থাই ভাষা বোঝে না, তাই কিছু বোঝাতেও পারে না। এর মাঝে পুলিশরা মিস্টার পার্ককেও ধরে আনে। উনি তো থাই জানে। উনি কি করে সব দোষ ওদের উপর দিয়ে দেয় যে ওরা নাকি ওনার পরিবারকে কিডন্যাপ করে ওনাকে ব্ল্যাকমেল করেছে গাড়িটা চুরি করার জন্য, এজন্যই উনি চুরি করেছে। পুলিশরাও এটা বিশ্বাস করে নেয় আর বলতে থাকে, তোমরা তো খুবই খারাপ। ওরা তো কিছুই বোঝে না আর ইয়াস ইয়াস বলতে থাকে। ভাগ্যিস পরদিন সকালে কোরিয়ান অ্যাম্বাসি থেকে লোক এসে ওদেরকে ছাড়িয়ে নেয় আর ওদেরকে হোটেলেও ছেড়ে দেয়। রুমে এসে তো সবাই অনেক খুশি। বাহ, রুম থেকে কি সি ভিউও দেখা যাবে। তবে দোজিন জানলা খুলে দেখে শুধু দেয়ালই দেখা যাচ্ছে, কারণ বেচারা তেজং একাই সবার খরচ দিচ্ছে, তাই হোটেলের কম দামি রুমটাই বুক করেছে। উশিন তো খুবই এক্সাইটেড হচ্ছিল। তেজং ওকে রুম থেকে বের করে দেয়। অবশ্যই ও অন্য রুমে থাকবে। এরপর ওরা জলদি সমুদ্র কিনারায় আসে। খুশিতে সবাই পাগলের মতো হাসছিল। জিনফু এখানেও এটা পড়েছিল। এই দেখে সবাই ওকে শ্রদ্ধা জানাতে থাকে। ওরা বলে, ভাই তুই এটা খুলতো। কিন্তু ভেতরেও ওরকম টি শার্টই পরা ছিল। উশিন ওদেরকে ডাকলে ওরা তো উশিনকে পাত্তাই দেয় না। এবার সবাই পানিতে নেমে খুবই মজা করে, অনেক ছবি টবিও তোলে। দোজিন সেগুলো ওর ইনস্টাগ্রামেও পোস্ট করছিল। এরপর ওরা বিচ সাইডের একটা ড্রিঙ্কের দোকানে আসে। দোকানের মালিক সেলভিয়া কোরিয়ান ছিল। এই ছেলে দুটো মেয়ে দেখেই ভাব মারতে থাকে। উশিনের কাছে তো মেয়েটাকে একদমই ভালো লাগে না। তেজং দেখে দোজিন এখনও ইয়নমিনের ম্যানিকুইনটা নিয়ে বসে আছে। সেলভিয়া তেজং আর উশিনকে বলে, তোমরা কি কাপল? উশিন বলে, আমরা তো হানিমুনে এসেছি, এতে তোমার কি? তেজং বলে, না না এমন কিছুই না, ও তো পাগল। হাস্যকর বিষয় হলো জিনফুও এই মেয়ের সাথে ফ্লার্ট করছিল। তখনই একটা লোক সেলভিয়াকে ড্রিঙ্কের জন্য ডাকে। উশিন বলে, তোমরা তো মেয়েদেরকে একদমই চিনো না। আমি শিওর এই মেয়ে এক নাম্বারের স্ক্যামার, আর এই লোকটাও মেয়েটার সাথে মিলে আছে। তোমরা মুভিতে দেখো না, এরকম ভণ্ডরা লোকদের ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে দেয়, তারপর তাদের কিডন্যাপ করে তাদের অর্গান নেয়ার জন্য। জিনফু বলে, আজেরা কথা বাদ দে। উশিন বলে, এরপরও ওর দেয়া কিছু তোমরা খাবে না। তবে ওরা তো উশিনের কথায় পাত্তাই দেয় না।
জিনফু বলে, তেজং তুই যে কিছু বলছিস না? তেজং বলে, আমি চুপ আছি, কারণ কখন যেন আই লাভ ইউ বলে দেই। উশিন তো অবাক। সেলভি ওদের ইনভাইট করে আজ রাতে একটা পার্টিতে আসার জন্য। উশিন তো সেটাও খেয়ে ফেলতে চাচ্ছিল, তবে ওরা কোনোভাবে ইনভিটেশন কার্ডটা বাঁচিয়ে নেয়। রাত হতেই উশিন সুন্দর করে রেডি সেডি হয়ে ছেলেদের রুমে আসে, কিন্তু 9টার আগেই সবাই ঘুমিয়ে পড়েছে। উশিন বলে, তোমরা পার্টিতে যাবে না? ওরা ঘুমের জন্য কিছুই বলে না। উশিনও ওর রুমে চলে যায়। আসলে তো এরা সবাই নাটক করছিল। উশিন যেতেই ওরা জলদি রেডি হয়ে সেই পার্টিতে পৌঁছে যায়। দোজিন তো ইয়নমিনের ম্যানিকুইনটাও আনতে চাচ্ছিল। তেজং বলে, আরে ও ঘুমাচ্ছে, এজন্য ওকে আনিনি। এই শুনে দোজিন শান্ত হয়। এই প্রথমবার এমন এক পার্টিতে এসে ওরা খুবই খুশি আর অনেক এনজয় করতে থাকে। দোজিন নিজের ফোন বের করে কিছু মজার মজার ছবি তুলে আর সেগুলো ইনস্টায় আপলোড করে। ওরা তো নাচে গায় অনেক মজা করে। দোজিন ডিজে দেখে তাকিয়েছিল, আর আবারও ওর ডিজে হওয়ার স্বপ্নটা জেগে ওঠে। তেজং বারে আসলে সেলভিয়ার সাথে দেখা হয়। সেলভিয়া ওকে একটা ড্রিঙ্ক দেয়। তেজং সেটা খাওয়ার আগেই ও চিল্লানোর শব্দ শুনতে পায়। দেখা যায় দোজিন তো স্টেজে উঠে গিয়েছে আর ডিজেকে সরিয়ে নিজেই ডিজে করতে গেছে। তেজং আর জিনফু জলদি গিয়ে ওকে নামায়। দোজিন আজ ওষুধ খায়নি, যার ফলে ওর তো অবস্থা খারাপ হয়ে যায়। ওরা কোনোভাবে দোজিনকে বাহিরে আনে। তেজং জলদি হোটেলে যায় ওষুধ আনার জন্য। ও ওষুধ নিয়ে বের হতেই যাচ্ছিল, আর দেখে উশিন রুমে বসে আছে। ও তো ভয় পেয়ে যায়। উশিন বলে, আমাকে মিথ্যে বলে তোমরা গিয়ে মজা করছ। বেচারি তো খুবই কষ্ট পায়। তেজং ঘাবড়ে যায় আর সরি বলে। উশিন তো সুন্দর করে ওকে ধরে ওর ঘাম মুছে দেয়। যতক্ষণ তোমরা ঠিক আছো আমার সমস্যা নেই, তুমি ঠিক আছো তো? তেজং তো ওকেই দেখে যাচ্ছিল। দেন ওর দোজিনের কথা মনে পড়ে আর দুজন জলদি সেখানে যেতে থাকে। এখানে তো লোকজনরা জিনফু আর দোজিনের ভিডিও বানাচ্ছিল আর ওদের মজা নিচ্ছিল। জিনফু ওদের না করছিল, তবে লোকগুলো ওদের মজা নিয়েই যাচ্ছিল। এইসব দেখে তেজংয়ের অনেক রাগ হয় আর চেয়ার নিয়ে চিল্লাতে থাকে, আমার বন্ধুদেরকে বুলি করবে না। এর মাঝে এখানে পুলিশ চলে আসে। ওরা বোঝানোর চেষ্টা করছে যে ওদের বন্ধু অসুস্থ হয়ে পড়েছে, ওকে ঔষধ দিতে হবে। তবে পুলিশ ভাবে ও পকেট থেকে উইপন বের করছে আর ইলেকট্রিক গান দিয়ে শ্যুট করে দেয়, যেটা গিয়ে উশিনের গায়ে লাগে। বেচারি বেহুশ। আর কি, ওদেরকে আবারও জেলে আনা হয়। ওরা এখানে আবারও মিস্টার পার্ককে দেখে। ওদের এই অবস্থা দেখে উনি তো হাসতে থাকে। পরদিন কোরিয়ান অ্যাম্বাসির লোক আবারও ওদের ছাড়াতে আসে। উনি হাসছিল ঠিকই, তবে ওদের উপর খুবই রাগ হচ্ছিল। একটা দিনও হয়নি আবারও গড়বড় করছে। তোমরা আর কতদিন এখানে থাকবে? তেজং বলে, আরও 2 দিন থাকবো। উনি বলে, এটা তো অনেক দিন হয়ে যায়, ভালো হয় তোমরা আজই চলে যাও। আমি তোমাদের ফ্লাইট বুক করে দিচ্ছি। তোমাদের মা নিশ্চয়ই তোমাদের মিস করছে। ওরা বলে, না না, সমস্যা নেই। ওনার তো আরও রাগ হয়, তোমরা হোটেলে থাকছো কেন, একেবারে জেলেই থেকে যাও। আর কোনোভাবে ওদেরকে হোটেলে ছেড়ে বেটা পালায়। ওরা তো চুপ। এরপর সবাই খাবার খেতে আসে। তেজং খেয়াল করে কাল পড়ে গিয়ে উশিন ওর হাতে ব্যথা পেয়েছে। এজন্য তেজং ওকে কিছু ঔষধ আর ব্যান্ডেজ দেয়। উশিন এতে অনেক খুশি হয়। এখন থেকে আমি সবসময় এটা আমার কাছে রাখবো, আর আমি প্রতিদিন ব্যথা পাবো, যেন তুমি আমার খেয়াল রাখো। তখনই তেজংয়ের কাছে ওর বসের কল আসে। বস ওর উপর চিল্লাতে থাকে, এই বেয়াদব, তুই কি করে বেড়াচ্ছিস? দেখা যায় ওরা থাইল্যান্ডে এসে যা কাণ্ড কারখানা করেছে, এই সব কিছু তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। মিডিয়া তো অনেক কিছু বলে যাচ্ছিল, হয়তো এর মাধ্যমে ওদের পলিটিক্যাল দলের উদ্দেশ্য চেঞ্জ করার জন্য এই কাজ করছে, বা হয়তো কোনো ডল কোম্পানির পাবলিসিটির জন্য এসব করছে। তেজংয়ের এসব কাণ্ড দেখে ওর বাবা মা তো অবাক। এসবের জন্য লোকজন ওর বসকে কথা শোনাচ্ছিল, আর উনি ওর উপর চিল্লায়, তুই কি পলিটিক্সকে মজা ভাবছিস? আমারও মজা উড়াচ্ছিস, আমি তোকে ফায়ার করলাম। এসব শুনে তো তেজং প্যানিক করে চিল্লাতে থাকে। এরা তো কিছুই জানে না। দোজিন আবারও ছবি তুলছিল ইনস্টায় আপলোড করার জন্য। তেজং তো রেগে ইয়নমিনের ম্যানিকুইনটা নিয়ে নেয়। দোজিন বলে, তুই ইয়নমিনের সাথে এমনটা কেন করছিস? তেজং চিল্লিয়ে বলে, এটা ছিঁড়ে ফেলার আগে এসব কিছু বন্ধ কর, অনেক হয়েছে। দোজিন আবারও সেটা সামলে নিয়ে বলে, তোরা কি এটার জন্য লজ্জা পাচ্ছিস, নাকি আমার জন্য লজ্জা পাচ্ছিস? তুই আর জিনফু তো ইয়নমিনকে দূরে ফেলে দিয়েছিস, ওর সাথে যোগাযোগও করিস না। যখন একসাথে ছিল তখন বন্ধু সাজার নাটক করেছিস, আলাদা হওয়ার পর ওর কোনো খোঁজই তোরা নেস না। ইয়নমিন তো প্রতিদিনই কল করে, তোরা ওর সাথে কথাও বলিস না। তেজং অনেক রেগে বাহিরে চলে যায়। জিনফু ওর পেছনে গেলেও তেজং থামে না। সন্ধ্যায় দোজিন সমুদ্র কিনারায় দৌড়ে দৌড়ে তেজংকে খুঁজতে থাকে আর চিল্লাতে থাকে, তেজং ফিরে আয়।
তেজং এসে পেছন থেকে এসব কিছু দেখছিল আর জিজ্ঞেস করে ও কতক্ষণ ধরে এমনটা করছে। উশিন বলে 3 ঘন্টা ধরে। এই সময় দোজিন তেজংকে দেখে দৌড়ে এসে ওকে জড়িয়ে কাঁদতে থাকে আর সরি বলতে থাকে। আমি শুধু নিজের কথাই ভেবেছি। ও এমন জোরে জড়িয়েছিল তেজং ওকে ছাড়াতেও পারছিল না। আমিও সরি, এবার তো আমাকে ছাড়। তুই ওখানে কেন দৌড়াচ্ছিলি? দোজিন বলে আমি ভয় পাচ্ছিলাম, আমি ভেবেছি তুই পানিতে লাফ মেরেছিস। তেজংয়ের তো হাসি পায় আর আবারও ইয়নমিনের ম্যানিকুইনটা সামলে নেয়। যতই ঝামেলা হোক বন্ধুরা আবারও এক হয়ে যায়। ওরা যে ফেস্টিভ্যালের জন্য এসেছে সেটা হবে আগামীকাল। ওরা খুবই এক্সাইটেড ছিল। পরদিন ওরা সেই ফেস্টিভ্যালে পৌঁছে যায় যেখানে ডিজে সাউথ পারফর্ম করবে। এখানে ওদের সাথে সেই মারি নামের মেয়েটার দেখা হয়, যে মেয়েটার ওয়ালেট ফিরিয়ে দিয়ে তেজং সাহায্য করেছিল। মারিকে দেখেই উশিন তো জেলাস হয়ে তেজংয়ের কাছেই লেগে থাকে। মারি বলে তুমি আমায় কল করলে না কেন? তেজং বলে আসলে ও সেটা খেয়ে ফেলেছে। মারি তো অবাক। তখনই এখানে ডিজে সাউথ চলে আসে আর মারিকে ডাকে। আসলে ডিজে সাউথ হলো মারির বয়ফ্রেন্ড। ওকে দেখে তো ওরা সবাই অবাক। মারি বলে এই ছেলেগুলো আমার ওয়ালেট ফিরিয়ে সাহায্য করেছিল, এজন্য ডিজে সাউথ ওদেরকে ভিআইপি সিটের অফার করে। তেজং বলে আমরা আপনার অনেক বড় ফ্যান, আর দোজিন আপনার মতোই ডিজে, কোরিয়ান ডিজে। দোজিন তো ওকে দেখে খুবই এক্সাইটেড হয়। ইয়নমিন দেখ ডিজে সাউথ। রাতে সেই পার্টি শুরু হয়। ওরা তো খুবই মজা করছিল। লোকজন বলছিল আমরা তোমাদেরকে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এমনকি ওদের সাথে ছবিও তোলে। দোজিন তো ডিজে সাউথ সাউথ বলে চিল্লাচ্ছিল। তখন ডিজে সাউথ ওকে ওই স্টেজে ডাকে ওর সাথে ট্র্যাক করার জন্য। দোজিন খুশি হয়ে সেখানে ইয়নমিনের ম্যানিকুইনটাও নিয়ে যায়, কারণ এই মুহূর্তের জন্য ওরা দুজন কতটা অপেক্ষা করেছিল। বন্ধুরা তো ওকে অনেক চেয়ার করে, ওর জন্য অনেক খুশি হয়। উশিন তো ওর ভালোবাসার মানুষটাকে দেখেই যাচ্ছিল। সবাই এখানে খুবই ভালো সময় পার করে। কিন্তু 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 পরের দৃশ্যে ওদের 3 জনের হুঁশ ফিরে এক পরিত্যক্ত ফ্যাক্টরিতে। আসলে কিছু অর্গান ট্রাফিকার ওদেরকে কিডন্যাপ করেছে। ওরা তো কিছুই বুঝতে পারছিল না আর কাঁদছিল। দেখা যায় গত রাতে পার্টি শেষে ওরা মাতাল হয়ে আবারও সমুদ্র কিনারায় এসেছিল। ওরা সেলভিয়ার দোকানে আসলে সেলভিয়া ওদের ড্রিঙ্ক খেতে দেয়। তেজং সেলভিয়ার সাথে ফ্লার্ট করছিল। এই দেখে উশিন কষ্ট পেয়ে চলে যায়। আর উশিন যেটা বলেছিল সেটাই সত্য হয়। এই মেয়ে ওদের ড্রিঙ্কে ড্রাগ মিশিয়ে ওদেরকে কিডন্যাপ করেছে। বর্তমানে উশিন কষ্ট পেয়ে কোরিয়ায় ফিরে যাচ্ছিল আর ভাবছিল দেখি তোমরা আমাকে ছেড়ে কতক্ষণ চলো। ওদিকে জিনফু কেঁদে কেঁদে বলে উশিনের সন্দেহটাই ঠিক ছিল। সেলভিয়া একটা কিডন্যাপার। আসল বোকা উশিন না, আমরাই বোকা। আমার মায়ের কথা শোনাও উচিত ছিল, মেয়েদের কথা শোনাই ভালো। তেজং ওকে চুপ করতে বলে। জিনফুর মাথায় আসে তেজং উশিন কিডন্যাপ হয়নি। উশিন আমাদের খোঁজ না পেলে ও তো পুলিশকে কল করবে, তাই না? অন্যদিকে দেখা যায় পুলিশ উশিনকে অ্যারেস্ট করেছে, কারণ ও হোটেলের ফ্রিজ থেকে ড্রিঙ্ক খেয়ে খালি বোতল পানি দিয়ে ভরে দিয়েছে। সেগুলোর বিলও ও পরিশোধ করেনি, এজন্যই পুলিশ ওকে ধরেছে। উশিনের কাছে অত টাকাও নেই, এজন্য ও তেজংকে কল করে। ও তো আর জানে না বোকাগুলো কিডন্যাপ হয়ে গেছে। তখনই ও এখানের দেয়ালে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের জায়গায় সেলভিয়ার ছবি দেখে, যার আসল নাম হলো মিন জিং। উশিন অবাক আর পুলিশকে বলে আমি জানি এই মহিলা কোথায় আছে। এখানে ফ্যাক্টরিতে গুন্ডারা ওদেরকে রেডি করছিল ওদের অর্গান বের করার জন্য। বেচারাগুলো ভয়ে কাঁদছিল আর চিল্লাচ্ছিল। ওনাদের অ্যানেস্থেসিয়া শেষ হয়ে গেছে। ওনারা তো অ্যানেস্থেসিয়া ছাড়াই দোজিনকে কাটতে যাচ্ছিল। তেজং আর জিনফু ওনাদের অনুরোধ করতে থাকে দোজিন মানসিকভাবে অসুস্থ, ওর সাথে এমনটা করবেন না। তবে শয়তানগুলোর তো এতে কিছুই আসে যায় না। তখনই পুলিশ এখানে চলে আসে। শব্দ শুনে ওরা সাহায্যের জন্য চিল্লায়। পুলিশ এখানে আসতে গেলে সার্জন তাদের গায়ে আগুন দিতে যাচ্ছিল। পুলিশ কোনোভাবে গুন্ডাগুলোকে ধরে ফেলে আর ওদেরকেও সেখান থেকে বের করে। তবে দোজিন চিল্লিয়েই যাচ্ছিল ইয়নমিন এখনও ভেতরে আছে, আমার বন্ধু ইয়নমিন এখনও ভেতরে, ও ভেতরে যেতে চাচ্ছিল। তেজং ওকে সামলানোর চেষ্টা করে ইয়নমিন এখানে নেই, এটা শুধু ইয়নমিনের ম্যানিকুইন। তবে দোজিন তো কোনোভাবেই এটা মানছিল না। ইয়নমিন ভেতরে, আমাদেরকে ইয়নমিনকে বাঁচাতেই হবে। তেজং ওকে সামলাতে না পেরে চড় মেরে দেয় আর কেঁদে কেঁদে বলে দোজিন আমাদের উচিত ইয়নমিনকে বিদায় জানানো। আমাদেরকে দেখানো হয় দোজিন যে ইয়নমিনকে কল করত, ইয়নমিনের ফোন সবসময়ই বন্ধ আসত। আসলে তো ইয়নমিন কখনোই ওর কল ধরেনি, সেটা ওর ভুল ধারণা ছিল। আসলে 10 বছর আগে ওরা যখন ট্রিপের জন্য এয়ারপোর্টে যাওয়ার বাসটা মিস করেছিল,
ড্রাইভার ওদেরকে নেয়ার জন্য আবারও এসেছিল। ওরা তো খুশিতে আবারও বাসে উঠে। সবাই খুবই খুশি, তবে ভাগ্য ছিল খুবই খারাপ। একটা স্পোর্টস কারের কারণে ওদের বাসের খুবই বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সবাই আহত হয়, আর জলদি জলদি বাস থেকে বের হচ্ছিল। দোজিন ইয়নমিনকে নিয়ে বের হতে গেলে ইয়নমিন বের হতে পারছিল না, কারণ ওর পা বাসের ভাঙা স্টিলের ভেতরে ঢুকে গেছে, যেটা কোনোভাবেই খোলা যাচ্ছিল না। ইয়নমিন বলে, আমার অনেক কষ্ট হচ্ছে। দোজিন বলে, তুই বস, আমি বাহির থেকে সাহায্য নিয়ে আসছি। ও জলদি বাহিরে এসে সাহায্যের জন্য চিল্লাতে থাকে, আমার বন্ধু ভেতরে আটকে আছে, আমাদের সাহায্য করুন। কিন্তু তখনই বাসটা ব্লাস্ট হয়ে যায়, আর সেখানেই ইয়নমিন মারা যায়। সবাই অনেক কাঁদতে থাকে। ইয়নমিনের ভয়েস আমাদের বলে, যদি কখনো আমি এই ট্রিপের কথা না বলতাম, না, যদি কখনো ওদের সাথে আমার বন্ধুত্বটাই না হতো, তাহলে হয়তো আমার কারণে আমার বন্ধুরা এতটা কষ্ট পেত না। আর ইয়নমিনকে হারানোর কারণেই দোজিন মানসিক রোগী হয়ে গেছে, আর নিজে ইয়নমিনকে হ্যালুসিনেট করতে শুরু করে যে ইয়নমিন বেঁচে আছে, ওদের সাথেই আছে। ডাক্তার ওদেরকে বলেছে যেন দোজিনের সামনে ঘটনাটা না তুলে, এজন্যই ওরা এতদিন কিচ্ছু বলেনি, যেখানে কষ্টে ওদের বুকটাও ফেটে যাচ্ছিল। বর্তমানে দোজিন ওদের সরি বলতে থাকে, আর এই প্রথমবার ও বলে, ওই দিন ইয়নমিন আমার হাত ধরেছিল, কিন্তু ওই সময় আমিও ভয় পেয়েছিলাম, জলদি বাস থেকে নামতে চাচ্ছিলাম। ও এই অনুতপ্তটাকে 10 বছর ধরে বহন করেছে। বন্ধুরা ওকে সামলাতে থাকে, কারণ এতে দোজিনের কোনো দোষই নেই। দোজিন বলে, আমি আগের বারের মতো আবারও পালাবো না। এই জন্য দোজিন আবারও ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়ে ইয়নমিনের ম্যানিকুইনটাকে বাঁচানোর জন্য, যদিও এখানে যে কোনো সময় ব্লাস্ট হতে পারে। দোজিন ইয়নমিনের ম্যানিকুইনের কাছে গিয়ে জড়িয়ে সরি বলতে থাকে। সেই ছোটবেলা থেকে ওরা একসাথে বড় হয়েছে, সেই বন্ধুকে হারানো আর সেটা মেনে নেওয়া এতটা সহজ না। ওদের অতীতের কিছু মুহূর্ত দেখানো হয়। জিনফু আর ইয়নমিন রেজাল্ট নিয়ে ওদের মনটা খুবই খারাপ। তখন দোজিন ওদেরকে নিজের রেজাল্ট দেখায়, যা দেখে ওরা তো হাসতে থাকে। জিনফু বলে, আমি 28 নাম্বার, তুই 29, আর দোজিন তো 30। এই বলে ওরা হাসতে থাকে। আরেক দিন বৃষ্টি হচ্ছিল, তবে ওদের কাছে ছাতা মাত্র একটা ছিল। ইয়নমিন তো সহজেই অসুস্থ হয়ে পড়তো, এজন্য ওরা ইয়নমিনকে ছাতাটা দিয়ে সামলে বাড়ি নিয়ে যাচ্ছিল। ওরা ইয়নমিনকে আদরের ছোট ভাইয়ের মতো আগলে রাখত। আরেকবার তেজং একটি মেয়েকে প্রপোজ করে। বন্ধুরা এতে ওর সাহায্য করে ঠিকই, কিন্তু মেয়েটা তেজংকে রিজেক্ট করে দিলে ওরা তো তেজংয়ের উপর খুবই হাসে। ওরা 4 বন্ধু নিজেদের সময়গুলো কত দুষ্টুমি, খুনসুটি আর মজায় কাটাতো, যেগুলো ওদের জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত ছিল। এসব মনে করে দোজিন ইয়নমিনের ম্যানিকুইনটা জড়িয়ে এখানেই বেহুশ হয়ে যায়। যদিও চারপাশে আগুন ছড়িয়ে পড়ছিল, ওকে বাঁচানোর জন্য তেজং আর জিনফু চলে এসেছে। এবার ওরা ইয়নমিনের ম্যানিকুইনটা নিয়ে বের না হলে দোজিন হয়তো সারা জীবন অনুতপ্ত হবে। এজন্য জীবনের ঝুঁকি থাকার পরও তেজং আবারও গিয়ে ইয়নমিনের ম্যানিকুইনটা নিয়েই এখান থেকে বের হয়। ওরা তো সবাই খুশি, আর ওদের কাণ্ড দেখে পুলিশরা তো ওদের পাগল ভাবতে থাকে। তখনই তেজংয়ের মনে পড়ে, আজকে তো ওর পার্টির সাথে বড় মন্ত্রীদের মিটিং, যেখানে ওকে থাকতেই হবে। এজন্য ওরা জলদি ওদের ফ্লাইট ধরতে চায়, তবে ওরা অনেক দেরি করে ফেলে। এতক্ষণে প্লেনে প্যাসেঞ্জার তোলার সময় পার হয়ে গেছে। তেজং তো শেষ, আমাকে এবার ফায়ার করে দিবে। এরপরও ও নিজেকে ঠিক দেখানোর চেষ্টা করছিল। চল আমরা খেতে যাই। ভালোবাসার মানুষটাকে কষ্টে দেখে উশিনের মনটা ভেঙেই যাচ্ছিল। তেজং সবার জন্য খাবার কিনে এনে দেখে ওরা দুজন বাহিরে অবাক হয়ে তাকিয়ে আছে। আমরা দেখি আসলে উশিন রানওয়েতে ঢুকে পড়েছে প্লেনটা আটকানোর জন্য। এই দেখে তো সবাই অবাক। উশিন ভাবছিল, আমার ভালোবাসা, তুমি কেঁদো না, আমি তোমাকে এখান থেকে বের করবই। পাইলটরা কথা বলছিল। খবরে দেখলাম বড় অর্গান ট্রাফিকাররা ধরা পড়েছে। একজন কোরিয়ান মেয়ে নাকি এর রিপোর্ট করেছে, খুবই সাহসী মেয়ে। সেই মেয়েটাই এখন প্লেনের সামনে চিল্লাচ্ছিল ওর ভালোবাসার মানুষটাকে নিয়ে যাওয়ার জন্য। এরপর দেখা যায় ফ্লাইটটা ডিউ করে দেয়া হয়, আর সিকিউরিটি গার্ডরা উশিনকে ধরে ফেলে। তেজং ওকে দেখে ডাকে। উশিন অনেক অনুরোধ করে 1 মিনিটের জন্য ওর সাথে কথা বলতে আসে। ওপ্পা, আমাকে নিয়ে চিন্তা করো না, আমি ঠিক আছি, তুমি কোরিয়াতে ফিরে যাও। তেজংয়ের তো ওর জন্য চিন্তা হচ্ছিল। উশিন বলে, আমি হয়তো কিছুতেই ভালো না, পড়াশোনায়ও ভালো না, তুমি আমাকে শুধু দুষ্টু একটা ছোট্ট বোন হিসেবেই দেখো, কিন্তু আমি কখনোই তোমাকে ভাই হিসেবে দেখতে পারিনি। প্রথমবার যখন আমি তোমাকে দেখেছি
সেই মুহূর্ত থেকে আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। দোজিন আর জিনফু তো অবাক হয়ে এসব দেখছিল। উশিন নিজের হাত থেকে একটি আংটি খুলে তেজংয়ের হাতে পরিয়ে দেয়। ওপা, চলো এবার আমরা ডেট করতে শুরু করি। তেজং কিছু বলতে চাচ্ছিল, তবে গার্ড এসে উশিনকে নিয়ে যায়। তেজংয়ের খুবই কষ্ট হচ্ছিল, আর হঠাৎ উশিনকে ডেকে ওঠে। উশিন ওর কাছে আসতেই যাচ্ছিল আর বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, আজ আমাদের ডেটের প্রথম দিন। তেজং বলে, না, আমরা এখন ডেট করছি না, তুমি ওদের কথা শুনো, এটাই ভালো হবে, আর আমি জলদি তোমাকে ছাড়িয়ে আনবো। এরপর এরা তিনজন কোরিয়ায় ফিরে আসে, আর উশিন থাইল্যান্ডের জেলেই আটকা পড়ে। কিছুদিন পর তেজংয়ের বস লিডারশিপের সিট জিতে যায়, কিন্তু এতদিন অনশন করে ওনার তো অবস্থা খারাপ, কথাও বলতে পারছিল না। রিপোর্টাররা ওনাকে কিছু বলতে বললে তেজং ওনার কথা ট্রান্সলেট করে দেয়। আমি তো কিছুই করিনি, সব কিছুর জন্য আমার সেক্রেটারি তেজংকে ধন্যবাদ। আসলে তো তেজং এগুলো নিজের থেকেই বলছিল। এগুলো শুনে তো বসের অবস্থা আরও খারাপ। মানে তেজং এখানে বসের থেকে কিছুটা ক্রেডিট নিয়ে নিজের জায়গাটা শক্ত করে নিল। ওদিকে জিনফু অবশেষে মায়ের কথা মতো মঙ্ক হওয়ার জন্য মনোযোগী হয়। মা এতে খুশি। দোজিন একটা ট্রাভেল এজেন্সিতে ইন্টারভিউ দিতে যায়। ও এই সেক্টরেই কাজ করার ডিসাইড করেছে। এরপর ওরা তিন বন্ধু ইয়নমিনের কবরে আসে। অবশেষে ওরা বাস্তবতা মেনে নিয়েছে, সেটা একটা দুর্ঘটনা ছিল, যেখানে ওদের কারো দোষ ছিল না। তবে বন্ধুকে হারানোর কষ্ট ওদের মনে ছিল, কিন্তু এত বছর হয়ে গেছে যে ওদের কান্নাও পাচ্ছিল না। জিনফু বলে, ইয়নমিন কষ্ট পাবে না? তেজং বলে, আমরা কাঁদবো কেন? ইয়নমিন অবশ্যই আমাদের হাসি মুখটাই দেখতে চাইবে। ওরা ওদের বন্ধুকে কখনোই ভুলবে না। এভাবেই ওরা বাস্তবতা মেনে সামনে এগোনোর ডিসাইড করে। কিছুদিন পর উশিনও কোরিয়াতে ফিরে আসে। আসলে তেজং এতদিন সকল অফিসে গিয়ে উশিনকে থাইল্যান্ডের জেল থেকে ছাড়ানোর অনুরোধ করেই এসেছে, এজন্যই উশিন তাড়াতাড়ি ফিরতে পেরেছে। কিন্তু উশিন এখানে জিনফুর হাতে ওর আংটিটা দেখে রেগে যায়। তখনই তেজং এসে জিনফুর হাত থেকে আংটিটা বের করে নিচে পড়ে নেয়, যা দেখে উশিন খুশি। অবশেষে মেয়েটা ওর ভালোবাসার মানুষটাকে পেল। আর এই সাথেই এই মজার গল্পটা এখানেই শেষ হয়ে যায়।